কামালপুরের শিল্পীদের দ্বারা এখানে একটি বড় সরস্বতী প্রতিমা তৈরি করা হয়েছে। ভারতবর্ষ তথা বাইরেরও অনেক মানুষের মন থেকে কিন্তু কামালপুর এখনও মুছে যায়নি। প্রথমে বড় কালী করলাম, তো তারপরে গেল জগদ্ধাত্রী গেল, তারপর আবার পৌষকালী গেছে বড়, তো এখন বড় সরস্বতী। তো জায়গায় আমরা যোগাযোগ শুরু করেছি অলরেডি যে আগামী বছর যাতে বিশ্বের বড় দুর্গা কামালপুরেই হয়। সেই কামালপুর আগামী বছর এর থেকে বড় প্রতিমা দেখাতে পারবে এবং একটা আলাদা চমকে দেখাতে পারবে, সেটা সম্পূর্ণ প্রশাসনের সহযোগিতায়। সরকারের মাননীয় দিদি উনি তো সবার দিকেই তাকান, তো কামালপুরের দিকেই একটা সুহৃদয় দৃষ্টি আসবে। ম্যাডাম, আরেকটা প্রশ্ন রইল, সেটা হচ্ছে গিয়ে যে এরা তো সাফল্য পেল, এত বড় একটা প্রতিমা দাঁড় করালো। গত 2024-এর দুর্গা পুজো যেটা হয়েছিল রানাঘাটে, আপনি নিশ্চয়ই সেই বিষয়ে অবগত। তো সেই শিল্পীরাই কিন্তু এই প্রতিমাকে দাঁড় করালো। 2025-এ আমরা শারদীয় উৎসবে কামালপুরে কি সেই প্রতিমা দাঁড়ানোর সঠিক একটা সমাধান কি খুঁজে পেতে পারি? না, এরকম ম্যাডাম প্রশ্ন উঠবে, আমি ভাবছিলাম এইদিকে একটা তীর ছোড়া হবে আমার দিকে। না। নমস্কার সবাইকে, দা স্যামকে ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র সরস্বতী পুজোর ব্যাপারে বলবো না, এই সরস্বতী পুজোর ভিডিওর মধ্যে কিন্তু রয়েছে 2025-এর কামালপুরে বিশ্বের বড় দুর্গা প্রতিমা হওয়ার একটা সুযোগ। তো কি সেই সুবিধাজনক পথ, তার সমস্তটা কিন্তু থাকবে এই ভিডিওতে। বাঙালির একটি প্রবাদ আছে, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। তো মা সরস্বতী তো রয়েছেই, তার মধ্যে দিয়ে যে কিভাবে মা লক্ষ্মীর রূপ ফুটে উঠেছে সেটাই কিন্তু এখানে প্রকাশ হয়েছে। তো চলুন কথা বাড়াবো না, এখান থেকে আমাদের ভিডিও শুরু হচ্ছে। আমাদের এই ভিডিওতে কিন্তু বিশিষ্ট কিছু ব্যক্তিরা রয়েছে, তাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছি আগামী দিনের কামালপুরের বড় দুর্গার ব্যাপারে। সেখানে সুজয়দাও রয়েছে, সুজয়দাকে আপনারা ভালো করে চেনেন। তো সরাসরি সেখানে যাই। আমার পেছনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন রয়েছি একদম রানাঘাটে একদম হাই রোডের পাশে পাটুলি গ্রামের সংগ্রামী সংঘের ক্লাবের তরফ থেকে কিন্তু এবছর কামালপুরের শিল্পীদের দ্বারা এখানে একটি বড় সরস্বতী প্রতিমা তৈরি করা হয়েছে এবং আজকেই সেই প্রতিমার উদ্বোধন, সেই সরস্বতী প্রতিমার। তো সেই সরস্বতী প্রতিমার উদ্বোধনে আমরা চলে এসেছি আপনাদেরকে সেই সমস্ত কিছু দেখানোর জন্য। এবং কামালপুর আমাদের মন থেকে এখনও মোছেনি, এমন ভারতবর্ষ তথা বাইরেরও অনেক মানুষের মন থেকে কিন্তু কামালপুর এখনও মুছে যায়নি। কামালপুর কোথাও না কোথাও এখনও কিন্তু বেঁচে রয়েছে। তো সেই কামালপুরকে আবার পুনরুজ্জীবিত করার জন্য আমি চলে এসেছি এই রানাঘাটেই। এবং এই সরস্বতী পুজো মণ্ডপে আপনারা কিভাবে আসবেন তা কিন্তু সমস্তটাই থাকবে এই ভিডিওতে। তো ভিডিও স্কিপ করবেন না, ভিডিও সম্পূর্ণ দেখুন। প্রতিমা দর্শনের সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ কথাও কিন্তু এই ভিডিওর মধ্যেই রয়েছে। তো চলুন না দেরি করবো না, ভিডিওটা শুরু করা যাক। তো এই মুহূর্তে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে খুব ফেমাস একজন ব্যক্তি কামালপুর থেকে, এর সাথে আমাদের পরিচয় এবং সোশ্যাল মিডিয়ায় অনেকেই এনাকে চেনেন সুজয় দা হিসাবে। তো সুজয় দার কাছে যাব, এই যে আরেকটি সাফল্য আপনারা যে পেলেন তা নিয়ে কতটা আনন্দিত আপনি? দেখো, বিশ্বের বড় দুর্গা তো কামালপুরে হয়নি, কিন্তু আমরা শুধু তো বড় দুর্গাটা করেছিলাম শুধুমাত্র মানে দুর্গা পুজো হিসাবে নয়, তার সাথে তো অনেক কিছুই নির্ভর করছিল, যেটা হচ্ছে সেখানকার ইকোনমি, তো সামাজিক অবস্থা যদি বলো, তো সেই হিসাবে ডেভেলপের জন্যই করেছিলাম। তো বড় পুজোটা হয়তো হয়নি। আর একটা কথাও আমরা বলেছিলাম যে দেখো, এই বড় দুর্গার যে খিদে বাঙালির মধ্যে যেটা করেছে, যেমনি বড় বড় যে মূর্তিগুলো, এর খিদে তো বাঙালিদের মধ্যে আছে। তো সেটা বলেছিলাম বিভিন্ন জায়গায় এই মূর্তিগুলো আমরা দেখাবো, যাতে মানুষের এই বড় মূর্তির খিদেটা মেটে। তো সেই হিসাব করে আমরা দেখো প্রথমে বড় কালী করলাম, মা কালী, তো তারপরে গেল জগদ্ধাত্রী গেল বড়, তারপর আবার পৌষকালী গেছে বড়, তো এখন বড় সরস্বতী। তো এই দিক থেকে আমাদের ধরো একটা সাফল্যতা আছে। এবং বড় যদি বলো সেখানে, এছাড়াও তুমি বলছো যে গ্রামের একটা অন্যদিকে যাচ্ছে যে অর্থনৈতিক দিকটা, যেটা আমরা চিন্তা করেছিলাম, সেটা আমরা চেষ্টা চালিয়েছি, যেহেতু আর্থিক অবস্থা তো একটা এখনও খারাপ অবস্থা আছে।
তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনও আমরা চেষ্টা চালিয়ে গেছি। তো সেটা এরকম যত যত বড় জায়গাটা আসবে সেটা আরও সাফল্যের দিকে এগিয়ে যাবে কামালপুর। তো সেই জায়গাটাই আসছে আস্তে আস্তে করে। তো দাদা আরেকটা বিষয় আমি এখানে তুলবো যে একটা বছর এখনও তো টাইম আছে আপনাদের কাছে, পুজো এখনও আসতে প্রায় বেশ খানিকটা দিনই বাকি। তো 2025-এ শারদীয় উৎসবে কি আমরা কামালপুরকে আবার নতুন সাজতে দেখতে পাবো? না, সেটা তো আমরা বারবার করেই বলেছি। দেখো, আমরা চেষ্টার ত্রুটি করব না এবং সমস্ত জায়গায় আমরা যোগাযোগ শুরু করেছি অলরেডি যে আগামী বছর যাতে বিশ্বের বড় দুর্গা কামালপুরেই হয়। সেই জন্যে আমরা বিভিন্ন রকমভাবে আমাদের যারা আমাদের নেতৃত্বস্থানীয় আছে তাদের সাথে অলরেডি আমরা যোগাযোগ করছি, আমাদের শাসক পক্ষে যারা আছে। তো সেইভাবে একটা জিনিস এগোচ্ছি আস্তে আস্তে করে। তো অবশ্যই আমরা আশাবাদী, যেহেতু অনেকেই এসেছিলেন তখন এসে কথাও দিয়েছিলেন যে আমরা আস্তে আস্তে করে এটা নিয়ে একটা ভাবনা চিন্তা শুরু হবে। তো আশা করছি কামালপুর আগামী বছর এর থেকে বড় প্রতিমা দেখাতে পারবে এবং একটা আলাদা চমকে দেখাতে পারবে। সেটা সম্পূর্ণ প্রশাসনের সহযোগিতা এবং আমাদের কী বলবো, আমাদের সরকারের মাননীয় দিদি, উনি তো সবার দিকেই তাকান, তো কামালপুরের দিকেই একটা সুহৃদয় দৃষ্টি আসবে, এটা আমরা আশা রেখেই এগোচ্ছি আস্তে আস্তে করে। তো দুর্গাপুজোর প্রসঙ্গটা আমি পরে আরেকবার একটু টানবো। এবার আসি এই সরস্বতী মায়ের পুজোর প্রসঙ্গে। তো এখানে মোটামুটি কত ফুট দাঁড় করালেন সরস্বতী মায়ের মূর্তিটাকে? এখনো পর্যন্ত সিক্রেট আছে, তবে যেটা হয়েছে অনেকটাই বেশি, এটা 50+। এই সরস্বতী মা যেরকম দাঁড়িয়েছে 50 ফুটের একটু বেশি, তো সেরকমই কলকাতার সাইডে লুঙ্গি স্টেশনের পাশেই বাটানগরে একটি সরস্বতী প্রতিমা এবছর করেছে। সেখানে কিন্তু 111 ফুটের সেই ট্যাগলাইনটা রয়ে গেছে। তো এই ট্যাগলাইনটার সাথে আমরা পরিচিত হয়েছিলাম আগের শারদীয় উৎসবে আপনাদের ওখানটায়। একটা জিনিস আমি বলি, যেহেতু আমরা বারবার করেই বলেছি বড় বড় মূর্তি যেখানেই হবে কামালপুরের সমর্থন থাকবে সেখানে। তো আমরা অবশ্যই বলবো, ধন্যবাদ জানাবো ওখানকার শিল্পীদের যারা এত বড় কাজের একটা দায়িত্ব নিয়ে ওখানে করেছেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে ওরা যেটা চেষ্টা করেছে, এটা সরস্বতী পুজো, দুর্গা পুজোর ব্যাপারটা আলাদা, সরস্বতী পুজোর ব্যাপারটা একটু আলাদা হয়। তো যেহেতু দুর্গার সাথে অনেক মূর্তি থাকে, তো সেটা একটা অনেক ভিন্ন ব্যাপার। তো সেই জায়গায় আমাদেরটা ছিল প্রথমে 111+, তো সেখান থেকে আমাদের সেটা ছাড়িয়ে অনেকটাই হয়েছিল, যেমনি আমরা গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে 125 ফুটের অ্যাপ্লাই করেছিলাম। তো যদিও বা যদি কথাই বললে পুজোটা নিয়ে, তো এটা একটা ব্যাপার হয়, যেমনি আমরা বলেছিলাম যে কিছু পদ্ধতিগত, এটা আমি কাউকে ছোট করার জন্য কিংবা কোনোভাবে কেউ নেবে না, আমি শিল্পীদের সমর্থনেই সমস্ত কথাই বলছি। তো দেখুন, একটা কি হয়, কামালপুরের পদ্ধতি যে ছিল প্রতিটা পার্ট একটা করে ফাইবার কাস্টিংয়ের, এটার ওজনটা খুবই কম ছিল এবং আয়রন স্ট্রাকচার ভেতরে ছিল, সেটা ফাইবার কাস্টিংয়ে ছিল এবং টোটালটাই প্রায় 8-10টা পার্টে গিয়ে এটাকে যুক্ত হতো। তো আমার মনে হয় এই মেথডটাই সবথেকে ভালো এই মুহূর্তে বড় প্রতিমার ক্ষেত্রে। কারণ দেখুন, আমি বলবো না যে কিছু জিনিস আছে যেমনি, হ্যাঁ ফাইবার তো সবাই বলে একটা দাহ্য ব্যাপার তো আছেই, কিন্তু সেই দাহ্যটা তখনই হয় যখন এটা হার্ড ফর্মে আসে না, তখন এই ফাইবারটার দাহ্য ততটা থাকে না। যখন এটা একটা ওই কেমিক্যাল আছে যেটা ফায়ার করে, কিন্তু এটা যখন হার্ড ফর্মে আসে তো এটাকে অতটা ফায়ারের আসতে গেলে সেটা টাইম লাগে। কারণ কি, এটা দিয়ে কি হয়, এটা দিয়ে দেখো সমস্ত যদি বলো কলকাতাটাকে সাজানো এই ফাইবার দিয়ে হচ্ছে, যদি বলো বুলেট ট্রেনটা সেটাও এই ফাইবার দিয়ে হচ্ছে। তো এইভাবে কী হচ্ছে, ফাইবারটা একটা খুবই হালকা, এই কাজটা এখানে এসে করতে খুব অল্প টাইম লেগেছে এবং 3 জনা লেবার মিলে এই ঠাকুরটা দাঁড় করিয়েছে। তো এক্ষেত্রে কী হচ্ছে, দেখো একটা বড় প্রতিমা, আমি কাউকে কোনো ইয়েভাবে বলছি না, যেটা কি না একটা বড় মেশিন নিয়ে এসে ওখানে তুলতে হচ্ছে, আমার মনে হয় ওটা আরও রিস্কি বেশি থাকে, যেটা কি না বাঁশ চটা লোহা, যেটা প্রতিটাই দাহ্য। এবং এটা আমি কাউকেই কোনো রকম ওইভাবে বলছি না, তাও আমি এটা শিল্পীদের সমর্থনেই বলছি। এটা পার্ট হলে মনে হয় অনেকটা বেটার আসতো এবং আশা করি যে চট এইগুলোর ব্যবহার, হ্যাঁ এইগুলো তো আমাদের পার্ট থেকেই আসে, কিন্তু এগুলো খুবই দাহ্য। এটা তো আমাদের একটা সবাই জানি, আমরা গ্রামের লোক, গ্রামে পাট তৈরি হয়, ও আগেই গুদমে যা পরিস্থিতি হয় শরীরের একটা দাহ্য ব্যাপার হয়। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখাও দরকার, যারা
শিল্পীরা সত্যি শিল্পীদের আমি বলছি এটা তো ওনাদের তারিফ করার মতো যে কাজটা ওনারা করেছেন সত্যি খুবই বড় কাজ করেছেন। তো যারাই করবে কামালপুরের সমর্থন তাদেরই হবে, কিন্তু আমরা বলছি একটা পদ্ধতিগত দিকের ক্ষেত্রে। কারণ দেখো বড় শিল্পীদের সমর্থনেই কিন্তু আমরা নেমেছি যে যারা এই সমস্ত কাজ করবে এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলে তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। যেমন ধরো একটা খরচার ব্যাপার থাকে, একটা হিউজ খরচা হয়ে যায় এগুলোর জন্যে, এবং একটা কী হয় এটা দিয়ে কোনো রকম দুর্ঘটনাও ঘটার সম্ভাবনা থাকে। কারণ অত বড় স্ট্রাকচার একবারে তুলতে যাওয়া এটা একটা খুবই চাপের হয়। তো এই জায়গাগুলো দেখার দরকার, মানে শিল্পর সাথে একটু টেকনোলজিটা যুক্ত হলে নিশ্চয়ই সবার অনেক ভালো হবে। হ্যাঁ, তো এই জায়গাগুলোর জন্যই আমি বলছিলাম, এমনি অন্য কোনো কারণ না। যারা করেছে সত্যি তারিফ করার মতো। হয়তো বা কামালপুরের 111 ফুট হয়নি, হ্যাঁ, কিন্তু এটার জন্যে দেখো আমি পরে আর একটা জিনিস দেখেছি, বড় বড় এরপরে জগদ্ধাত্রী হলো, সেখানেও আসেনি কোনো বাধা। বড় মা কালী হয়েছে, সেখানেও আসেনি বাধা। বড় সরস্বতী হচ্ছে, বাস। হ্যাঁ, কামালপুরেরটা হয়নি, আমি আশা করবো যে আগামী বছর কামালপুরেরটাও বাধা আসবে না। তো এটাই একটা হয়তো কামালপুর এখানে বলতে পারো একটা বড় করতে গিয়ে একটা শহীদ হয়েছে, এটাই আর শহীদ হয়েছে। তো এটা ভবিষ্যতে আর আশা করবো যে সামনের বছর অবশ্যই আমরা সবাই সমর্থন নিয়ে এটা। আর সুজয়দা বলছি যে সেখানে কিছু কারণ দেখানো হয়েছিল, তো সেই কারণের ওপরে প্রায় 3-4টে পয়েন্টের ওপরে আশা করি সেই পুজোটা বন্ধ হয়েছে। রাস্তার একটা কারণ, তো সেই 3-4টে পয়েন্ট কি রিকভারি করার কোনো প্রসেস আপনারা? প্রসেস বলতে কি আমি এমনি মানে কিছু কথা বলেছি, এখনও লিখিতভাবে জানাইনি। এমনি দেখো একটা রাস্তায় এতটা সংকীর্ণ রাস্তাই বলা হয়েছে, সেখানে প্রচুর লোক চলাচল করে, সেই রাস্তাটা 20 বছর হয়ে গেছে, নিশ্চয়ই চওড়া হওয়ার জন্য আমরা দাবি রাখবই। এবং ওইটা আর একটা ভালো ব্যাপার আমি যেটা বলছি যে ওই রাস্তাটা না এতটা সংকীর্ণ বলছে, হ্যাঁ সত্যিই সংকীর্ণ, তবে রাস্তাটা তো চওড়া করতে হবে, যেহেতু আমরা পুজোটা করতে পারিনি। এই গত 2-1 বছরে প্রায় 8টা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং স্পট ডেথ। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে রাস্তাটা সত্যি, এবং সেখানে স্কুল রয়েছে অনেকগুলো, একটা স্কুল তো 3000 বাচ্চা রয়েছে, তো সেখানেও দেখতে হবে যে রাস্তাগুলো যাতে ঠিকঠাক হয়। তো আমরা এই দাবিটা তো রাখবই সবার কাছে যে রাস্তাটা যেন ঠিকঠাক হয়। এবং আপাতত কারণ বলতে রাস্তাটার কারণটাই সব থেকে বেশি ছিল। ইলেকট্রিক ঠিক হয়ে গেছে, তখনই ঠিক হয়ে গেছে। ইলেকট্রিকের যে সমস্যা ছিল সেটা সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেছে। ইলেকট্রিক আমরা ইভেন তখন 20 কেভি পার ডে কেটেছিল আমাদের, ওটা হয়তো পুজো হয়নি কিন্তু 20 কেভি করে পার ডে পে আমরা করেছি ইলেকট্রিকের জন্য। আর ফায়ার ব্রিগেডের জন্য রাস্তায় যেতে পারবে না, তো সেটার জন্য রাস্তাটা ভালো হলে আস্তে আস্তে ফায়ার ব্রিগেড চলে যেতে পারবে। তো আমরা সমস্ত বাধা প্রতিবন্ধকতা কাটিয়ে আশা করছি সামনের বছর সবাই সহৃদয় হয়ে, আমাদের সবাই আছে, উচ্চ নেতৃত্ব আছে, সবাই চিন্তাভাবনা করেই এটাকে আশা করি আমাদের ছাড়পত্র পেয়ে। আমার শেষ প্রশ্নটা সেটাই ছিল যে 2025-এ কি সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে কামালপুর সেই ইতিহাসটা করতে পারবে কিনা? দেখুন, আজকে আমাদের কামালপুর তো নয়, এটা সারা নদিয়াবাসীর একটা চিন্তাভাবনা। আমাদের নদিয়ার যারা নেতৃত্ব আছেন আমাদের সরকার পক্ষে, সবাই তারা এই বিষয় নিয়ে একটা চিন্তিত অবস্থায় আছে এবং সবাই এটা চিন্তাভাবনাই রেখেছে যে এটাকে করতে হবে। তো সেইভাবেই আমরাও আশাবাদী যে তাদের কাছে যে এই জিনিসগুলো আস্তে আস্তে সামনের রিকভারি হবে। এবং আমাদের মাননীয় দিদি সহৃদয়ের যেটা আছে সেটা কামালপুরের প্রতি অবশ্যই এটা নিশ্চয়ই তিনি আমাদের এটা বিচার করে দেখবেন যে এটা সামনের বছর আমরা এটা করতে পারি যাতে, সেটা তো মাননীয় দিদির কাছে আমরা সব বরাবরই আবেদন করছি, সেইভাবেই আবেদন রাখছি। ঠিক আছে, হাতে অনেকটাই সময় আছে, আশা রাখি এর একটা ভালো সুরাহ হবে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার এতটা মূল্যবান সময়ের মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ। তো এই মুহূর্তে আমাদের সামনে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী বর্ণালী দে মহাশয়া। তো তার কাছ থেকে জেনে নেব এই পুজোর ব্যাপারে। তো ম্যাডাম, সবার প্রথমে নমস্কার আমাদের চ্যানেলে আপনাদের সবাইকেই। তো এই পুজো যে এত বড় ঠাকুর হয়েছে এবার, তো সেই পুজোর সম্পর্কে 2-4টে কথা যদি আপনি কিছু বলেন। প্রথমত সংগ্রামী সংঘর কে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই। ওদের যে টিম, এই একদম খুদে আমার একদম সন্তান সমতুল্য। ওরা আজকে এত সুন্দর একটা প্রতিমার এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রতিমা আজকে এখানে পুজো হবে কালকে।
আমি তো ওখান থেকে একটু অবাকই হয়েছিলাম যে এত বড় একটা সরস্বতী কারা করছে। তারপরে এখানে আমাদের সাধন কাকা আছে, আমার দাদা মনোজদা আছে, সমস্ত মেম্বাররা আছে। তা বললো এই ছোট ছোট ছেলে একদম, শুধু এটুকুই বলার যে মায়ের কাছে প্রত্যেকে আমরা অনুরোধ করি মা সকলকে ভালো রাখুক, সবার মধ্যে শিক্ষাটা, কারণ আমরা দিন দিন আমাদের মধ্যে হিংসে, ক্রোধ, রাগ এগুলো বেড়েই চলেছে। আমরা আশা রাখবো আমাদের সন্তান সমতুল্য যারা আমাদের আগামীর ভবিষ্যৎ, তারা যেভাবে এত সুন্দর একটা পুজোর আয়োজন করেছে আমরা ওদের পাশে থাকতে পারি এবং ওদের সমস্ত রকম সহযোগিতা আমাদের তরফ থেকে যতটা করার আমরা ওদের পাশে আছি। ওরা ভবিষ্যতে ওরা আরও ভালো পুজো করুক, ঈশ্বরের কাছে এটুকুই কামনা। ম্যাডাম আরেকটা প্রশ্ন রইল, সেটা হচ্ছে গিয়ে যে এরা তো সাফল্য পেলো, এত বড় একটা প্রতিমা দাঁড় করালো, তো সেখানে কি দাঁড়িয়ে মানে গত 2024-এর দুর্গা পুজো যেটা হয়েছিল রানাঘাটে, আপনি নিশ্চয়ই সেই বিষয়ে অবগত, তো সেই শিল্পীরাই কিন্তু এই প্রতিমাকে দাঁড় করালো। তো 2025-এ আমরা শারদীয় উৎসবে কামালপুরে কি সেই প্রতিমা দাঁড়ানোর কোনো মানে সঠিক একটা সমাধান কি খুঁজে পেতে পারি? না এরকম ম্যাডাম প্রশ্ন উঠবে, আমি ভাবছিলাম না এইদিকে একটা তীর ছোড়া হবে আমার দিকে। না এই বিষয়টা কেন বলুন তো, আমরা বলছি এটা বাঙালির একটা আবেগ ছিল না? আবেগ অবশ্যই, আমাদের পুজো মানেই আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, অসুবিধা হয়তো নিশ্চয়ই কোনো রাস্তা মানে যেভাবে যে জায়গাটা হয়তো ছিল সেই জায়গাটা হয়তো আমরা ঠিকঠাক ছিল না, সেটা প্রশাসনের দিক থেকে পুলিশ সব রকমভাবে দেখেছে। তারপরে হয়তো কোনো অসুবিধার কারণে পুজো বন্ধ করাটা, আমাদের পুজো তো হবেই, সারা বাংলা জুড়ে পুজো হয়েছে এবং ইউনেস্কো আমাদের বাংলাকে আমাদের পুরস্কৃত করেছে। সেখানে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় চেয়েছেন বাংলায় বড় বড় পুজো হোক এবং আমাদের সকলের পাশে আছে। প্রত্যেক ক্লাবকে অনুদান দিয়েছে তিনি, যেভাবে পাশে থেকেছে, সেখানে দাঁড়িয়ে কোনো হয়তো অসুবিধা, তার জন্য হয়তো আগামী দিন সেটা তো আছে, নিশ্চয়ই হবে, কোনো অসুবিধা নেই। আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে এই সংগ্রামী ক্লাবেরই সদস্যরা, তাদের কাছ থেকে জেনে নেব এই সরস্বতী পুজোর বিষয়ে। তো সবার প্রথমে আপনাদের নমস্কার জানাই আমাদের চ্যানেলে। তো এই যে এত বড় সরস্বতী পুজো, এই ভাবনাটা আসলো কীভাবে আপনাদের মধ্যে? আচ্ছা দেখুন, প্রথমত আগেরবার যেই দুর্গাটা আমাদের এখানে হওয়ার কথা ছিল সেটা হয়নি, সেখান থেকে একটা খারাপ লাগার জায়গা থেকে আমার এই ভাবনাটা এসেছে যে আমরা যদি মানুষকে একটা বৃহত্তম সরস্বতী বন্দনা মানুষকে উপহার দিতে পারি। যদি আমরা এই আমাদের 25 বছর সংগ্রামী সংঘ, তো এই বছর আমরা কিছুটা লার্জার দ্যান লাইফ আমরা চিন্তা করেছিলাম। তো প্রথম থেকে আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা প্যান্ডেলের দিকে যাব না আমরা প্রতিমার দিকে যাব। তো আমরা একটা ডিসাইড করলাম যে লেটস ডু এ বিগ একটা প্রতিমা করা যাক, একটা বড় প্রতিমা, যেটা আশা করি যেটা কামালপুর এটা হয়নি, এটা কোনো না কোনো কারণে ওটা হয়নি। তো সেটা একটা ট্রাই করলাম, কিছুটা একটা অনুপ্রেরণা ওরাও একটা জুগিয়েছে, যেহেতু আমাদের এতটা কাছে ওরা রয়েছে, সেখান থেকেই এত বড় একটা প্রতিমা করার প্ল্যান হলো আমাদের। আর এটা বেসিক্যালি আপনাদের ক্লাবের তরফ থেকেই? হ্যাঁ, এটা বেসিক্যালি আমাদের ক্লাবের তরফ থেকে ওরা আমাদেরকে এটা তৈরি করে দিয়েছে স্কুলের মধ্যে, তাই তো? আচ্ছা বলছি, এই জায়গাটার লোকেশন অনেকেই জানে না, তো সেই বিষয়ে যদি বলেন যে কিভাবে মানুষ আসবে। তো অ্যাকচুয়ালি আমরা খুব সুন্দর একটা লোকেশানে আমরা বিলং করি, সামনে ন্যাশনাল NH-12। আর অ্যাকচুয়ালি আমাদের লোকেশানটা হচ্ছে, যদি আপনি রানাঘাট স্টেশনে নামেন, রানাঘাট স্টেশন থেকে GRP গেট বা রানাঘাট স্টেশনে পুরনো বাসস্ট্যান্ড থেকে টোটো আসে, টোটো থেকে 15 মিনিট লাগে, 10 থেকে 15 মিনিট লাগে ম্যাক্সিমাম। আর এটা পায়রাডাঙ্গা স্টেশন থেকে মাত্র 5 মিনিট লাগে। তো রানাঘাটের আদিবাসী হয়ে কতটা আনন্দ উপভোগ করছেন এত বড় একটা প্রতিমা? দেখুন, অ্যাকচুয়ালি যারা পুজো কমিটি করে, যেটা দুর্গা পুজো হোক বা সরস্বতী পুজো হোক, কিছুটা যদি আমরা এত বড় যে কোনো একটা বড় কিছু করতে পারলে সবসময় মনে একটা আনন্দ থাকে, কারণ আমাদের একটাই টার্গেট থাকে মানুষকে কী করে আনন্দ দিতে পারবো। সেটা একটা অনেক বড় আনন্দ, কারণ আমরা এত বড় একটা প্রোগ্রাম করতে পেরেছি বা দাঁড় করাতে পেরেছি তাদের সহযোগিতায়। এই একটা তো অনেক বড় আনন্দ প্লাস গর্বও হয় আমাদের। রানাঘাটের যে দুর্গা প্রতিমাটা 2024-এ দাঁড়াতে পারেনি, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে একটা আলাদা জায়গা করে নিতে চলেছিল, তো সেটার বিষয়ে কতটা উৎসাহী রয়েছেন যে 2025-এ কি সেটা সম্ভব হয়ে উঠবে? দেখুন, এখন যখন আমরা শুনেছিলাম কামালপুরের এই এত বড় একটা দুর্গা হবে, তখন থেকে আমরা এক্সাইটেড ছিলাম, কারণ আমাদের এত কাছে আছে। তো মাঝখানে আমরা শুনলাম কোনো না কোনো কারণে, কোনো রাজনৈতিক কারণ হোক বা যে কোনো কারণ হোক, ওটা বন্ধ হয়ে গেছে। তো
তো আশা করছি এবছরও ওরা করবে, এক্সাইটেড তো থাকবোই, কারণ কামালপুর যদি আজকে এত বড় প্রতিমা করে, এটা শুধু কামালপুরের নয়, নদিয়ার গর্ব, বাংলার গর্ব, এটা তো দেশের তো গর্ব হবেই, যেহেতু ইউনেস্কো এত বড় সম্মান আমাদেরকে দিয়েছে এই দুর্গা পুজোকে। তো দিদিভাই আপনাকে জিজ্ঞাসা করতে চাইছি, এই পুজোটা কতদিন থাকবে এই মাঠে? এই মাঠে এটা মোটামুটি 1 থেকে 6 তারিখ অবধি থাকছে। আমি সকলকে আবেদন করব যে একটু আসুন, ঠিক আছে, দেখে যান আমাদের এতদিনের প্রচেষ্টা আমরা কতটা কি দাঁড় করাতে পেরেছি, আমরা সেই ফিডব্যাকও আপনাদের কাছ থেকে চাইবো। নিশ্চয়ই সেই দিকটা একটু দেখবেন। আর খুব কাছেই, খুব বেশি দূরে নয়, রানাঘাট স্টেশন থেকে একটুখানি। তাই সকলকে আবেদন জানাবো, প্লিজ একটু আসুন, একটু দেখে যান, তাহলে আমরাও বুঝতে পারবো আমাদের কোন কোন জায়গায় আরও করা দরকার, বা আপনাদের থ্রুতে আমরা ফিডব্যাকগুলোও পাবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো আশা রাখছি আপনাদের ভেতরে যতটা প্রশ্ন ছিল ততটা প্রশ্ন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঠিকভাবে দিতে পেরেছি। যদি আপনাদের এই ভিডিওর মধ্যে দিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নির্দ্বিধায় আপনারা এই ভিডিওর কমেন্টস করে জানাতে পারেন। আর সবসময়ের মতো আমি এবারও বলবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। তো ভিডিওতে আর বেশি কিছু দেখানোর নেই, বলার নেই, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যারা আমাদেরকে চেনেন না তাদের ক্ষেত্রে বলে রাখি, আমি সম্রাট আর আমি কেয়া। আপনারা এতক্ষণ দেখছিলেন দ্য স্যাম কেয়া ইউটিউব চ্যানেল। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও এই চ্যানেলেই দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইবারের সাথে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, তাতে যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।